আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের এসএসসি বায়োলজি। আজকে আমরা করব দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচার অর্থাৎ সেকেন্ড পার্ট। তো চলো আমরা শুরু করি। আমরা দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এটা নিয়ে একটু আলোচনা করি। গত ক্লাসে আমরা জীবকোষ করেছিলাম, এরপরে আমরা আজকে করব টিস্যু। মূলত আমরা টিস্যু নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো প্রথমেই আমরা আসি যে উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন প্রকার কোষের যে ভূমিকা, এই টাইটেলের আলোকে আমরা বিভিন্ন টিস্যু, প্রথমে আমরা প্ল্যান্ট টিস্যু পড়ব, এরপর আমরা অ্যানিমাল টিস্যু পড়ব, এরপরে আমরা আমাদের লেকচারটা শেষ করব। আচ্ছা, তারপরে দেখো যে টিস্যু, যদি আমরা বলতে চাই যে টিস্যু আসলে কি, বা টিস্যুর সংজ্ঞায় যদি আমরা চাই তাহলে টিস্যুটা কি। তো টিস্যুর সংজ্ঞা খুবই সহজ, তোমরা অনেকেই জানো যে একই বা বিভিন্ন প্রকার একগুচ্ছ কোষ, অর্থাৎ একগুচ্ছ কোষ সেটা হতে পারে একই ধরনের অথবা বিভিন্ন ধরনের, কিন্তু তারা একটা অবস্থানে অবস্থান করবে, অর্থাৎ গুচ্ছভাবে অবস্থান করবে এবং একত্রিত হয়ে কি করবে এরা একই কাজ করে এবং উৎপত্তিও এদের অভিন্ন হয়, অর্থাৎ এরা একই ধরনের জায়গা থেকে উৎপত্তি লাভ করে, তাদের জেনারেশনটা একই রকম। আচ্ছা, তারপরে দেখো তখন আমরা এটাকে কি বলবো, টিস্যু বা কলা। অর্থাৎ আমরা এখানে পেলাম কয়টা বৈশিষ্ট্য, অর্থাৎ দেখো এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। আমরা যদি বলি যে একই বা বিভিন্ন প্রকার একগুচ্ছ কোষ দিয়ে টিস্যু গঠিত, এবং 2 নম্বর কথা আমরা যদি বলি যে এরা একত্রিত হয়ে টিস্যু গঠন করবে, কোষগুলো একত্রিত হয়ে টিস্যু গঠন করবে, এবং 3 নম্বর কথা হচ্ছে যে এদের উৎপত্তি অভিন্ন হয়, আর তখন তাকে আমরা বলছি কি, টিস্যু বা কলা। আচ্ছা, তাহলে এটা আমাদের টিস্যুর সংজ্ঞা। ওকে, এরপরে আসো যে আমরা প্ল্যান্ট টিস্যু, আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্ল্যান্ট টিস্যু আমরা যদি বলি যে উদ্ভিদের যেই সমস্ত অঙ্গ আছে বা হচ্ছে উদ্ভিদের দেহ যে টিস্যু দ্বারা গঠিত, এটাকে আমরা সাধারণভাবে বলবো প্ল্যান্ট টিস্যু বা উদ্ভিদ টিস্যু। তো দেখো আমরা উদ্ভিদ টিস্যুকে 2টা ভাগে ভাগ করতে পারি। আমরা ছক আকারে পড়বো, এটা আমাদের জন্য খুব বেশি ইজি হবে, ঠিক আছে? তো আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। দেখো, একটা হচ্ছে স্থায়ী টিস্যু এবং আরেকটি হচ্ছে কি, ভাজক টিস্যু। অর্থাৎ স্থায়ী টিস্যু কি হতে পারে না, বিভাজিত হতে পারে না, এটা যেমনভাবে উৎপত্তি লাভ করেছিল তেমনই থাকে। অর্থাৎ এটা কি করতে পারে না, বিভাজিত হতে পারে না, বিভাজিত হতে পারে না। আর ভাজক টিস্যুর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এটা কি হবে, বিভাজনে সক্ষম, ঠিক আছে? অর্থাৎ আমরা এদের সংজ্ঞা করে ফেললাম যে স্থায়ী টিস্যুটা কি এবং ভাজক টিস্যু কি। যদি আসে স্থায়ী টিস্যু কি বা ভাজক টিস্যু কি, আশা করি তোমরা সবাই পারবে। দেখো, এরপরে আমরা স্থায়ী টিস্যুকে আবার বিভিন্ন ভাগে ভাগ করব। তো দেখো কয়টা ভাগে ভাগ করা হচ্ছে, সরল টিস্যু, 2 নম্বর জটিল টিস্যু, এবং 3 নম্বর হচ্ছে নিঃস্রাবী টিস্যু। তো খেয়াল করো, এখন আমরা যদি বলি যে সরল টিস্যুকে আবার কয় ভাগে ভাগ করা হবে, দেখো 3টা ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে প্যারেনকাইমা, 2 নম্বর কোলেনকাইমা এবং 3 নম্বর হচ্ছে স্ক্লেরেনকাইমা। তাহলে আমরা দেখলাম যে সরল টিস্যু, এই টিস্যুটাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এখন দেখো যে জটিল টিস্যু, তো এটাকে আবার কয় ভাগে ভাগ করা হচ্ছে, 2টা ভাগে ভাগ করা হচ্ছে, জাইলেম এবং ফ্লোয়েম, ঠিক আছে? এদেরকে 2টা ভাগে ভাগ করা হচ্ছে, জাইলেম এবং ফ্লোয়েম। ওকে, এখন দেখো যে জাইলেমকে আবার ভাগ করা হচ্ছে কয় ভাগে, 2 ভাগে। কি কি সেগুলো, প্রাথমিক জাইলেম এবং গৌণ জাইলেম, ঠিক আছে? প্রাথমিক জাইলেম এবং গৌণ জাইলেম আমরা বিস্তারিত আসবো, কেন প্রাথমিক জাইলেম, কেন গৌণ জাইলেম, এগুলো সম্পর্কে আমরা বলবো। আচ্ছা, এরপরে আসো যে প্রাথমিক জাইলেমকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে, প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের উদ্ভিদ টিস্যু এর শ্রেণী বিভাগ, বা আমরা যদি বলি যে একটা ছকের মাধ্যমে আমরা কিভাবে দেখতে পারি। দেখো, আমাদের ছবি বা ছক বা হচ্ছে টেবিল, এগুলো বেশি মনে থাকে, আমাদের রিডিং পড়া থেকে এই বিষয়গুলো বেশি মনে থাকে। তো তোমাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে আশা করছি। তারপরে দেখো যে সরল টিস্যু, আমরা প্রত্যেকটা এখন আলাদা আলাদাভাবে যদি আলোচনা করি, খেয়াল করো সরল টিস্যু। তো সরল টিস্যু আমরা পড়ে আসলাম, এটাকে বলে সিম্পল টিস্যু। তো সিম্পল টিস্যু কেন আমরা বলছি সিম্পল টিস্যু,
সিম্পল টিস্যু বলার কারণটা কি? দেখো, প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে কি একই রকম? সবগুলো একই রকম, সিম্পল, সাধারণ, সবাই দেখতে একই রকম, তখন আমরা ওটাকে বলবো কি? সরল টিস্যু। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি কোষের আকার, আকৃতি এবং গঠনের দিক থেকে এরা সবই অভিন্ন বা একই রকম। আচ্ছা, তারপর আসো যে এই সিম্পল টিস্যু বা সরল টিস্যুকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তো প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, তো প্রত্যেকটা আসলে দেখতে কেমন আমরা যদি দেখি, তোমাদের বই থেকে ছবিটা নেওয়া, বুঝতে পারছো এটা হচ্ছে প্যারেনকাইমা, প্যারেনকাইমা, এটা হচ্ছে কোলেনকাইমা এবং এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। তো প্যারেনকাইমার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি ছবিটা কেমন। ছবিটাতে দেখো যে কোষগুলো প্রায় সবই একই রকম। ঠিক আছে, কোষগুলোতে কি আছে? ঘন একটা বড় একটা নিউক্লিয়াস আছে, কোষের ঘন সাইটোপ্লাজম আছে, তারপরে কি আসে? আন্তঃকোষীয় ফাঁকা জায়গা আছে। দুইটা কোষের, এটা একটা কোষ এবং এইটা একটা কোষ, আবার এই যে এইটা একটা কোষ, তাহলে এই যে মধ্যবর্তী যে ফাঁকা জায়গা সেটাকে আমরা কি বলবো? আন্তঃকোষীয় ফাঁকা জায়গা। ওকে, এরপরে আসো যে কোলেনকাইমার কথা যদি আমরা বলি, তাহলে এখানে খেয়াল করো যে কোষ প্রাচীরের পুরুত্বটা বিভিন্ন রকমের হয়। ঠিক আছে, এটা প্রথম পয়েন্ট, যে পার্থক্য যদি আমরা করতে আসি তাহলে এটা আমাদের আসবে। এরপরে দেখো যে এদের নিউক্লিয়াস আছে কিন্তু আকারে ছোট। খেয়াল করো সাইটোপ্লাজম রয়েছে। ঠিক আছে, তো এদের মধ্যে কি নাই? এই যে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা আমরা দেখলাম এখানে আছে প্যারেনকাইমা কোষের ক্ষেত্রে, কিন্তু এই কোলেনকাইমাতে সেটা অনুপস্থিত, সেটা নেই। এরপরে দেখো স্ক্লেরেনকাইমা যদি আমরা আসি, তো লাস্ট ওয়ান, স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে আসলে কি কেমন? স্ক্লেরেনকাইমার কোষগুলা খেয়াল করো কোষ প্রাচীর অনেক বেশি মোটা। ঠিক আছে, অনেক মোটা, এবং কোষের মধ্যে খেয়াল করো কোনো সাইটোপ্লাজম আছে, কোনো নিউক্লিয়াস আছে? নেই। তার মানে এদের কি নাই? সাইটোপ্লাজম নাই, অর্থাৎ পরিণত কোষ। পরিণত কোষে কোনো সাইটোপ্লাজম থাকবে না, নিউক্লিয়াস থাকবে না, এবং কোষ প্রাচীরটা হবে অনেক পুরু। এবং পরিণত অবস্থায় এই কোষটাকে কি বলা হচ্ছে? এই কোষগুলো মৃত, ডেড। পরিণত অবস্থায় এরা মৃত। ওকে, এরপরে আসো আমরা এখন পার্থক্য আকারে পড়বো বা টেবিল আকারে পড়বো। তিন ধরনের যেই কোষ বা টিস্যু আমরা বলি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, প্রত্যেকটা টিস্যু সম্পর্কে আমরা আলাদা করে ছক করে জানবো। এবং খেয়াল করো এটা হচ্ছে পার্থক্যের বিষয়, পার্থক্যের বিষয়। তো এই পার্থক্যের বিষয়গুলো আমরা শুধু দেখব এবং দেখব কোনটার কেমন, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই তিনটার মধ্যে কেমন বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। বিস্তৃতি যদি আমরা খেয়াল করি, অর্থাৎ এদেরকে আমরা কোথায় পাবো? বিস্তৃতি কোথায় পাবো? খেয়াল করো উদ্ভিদের প্রায় সব অংশে, এটা মনে রাখলেই তোমাদের হচ্ছে। প্যারেনকাইমাকে আমরা কোথায় পাবো? উদ্ভিদের প্রায় সকল অংশে আমরা প্যারেনকাইমাকে পাবো। এরপরে দেখো কোলেনকাইমা, কোথায় পাবো এদেরকে? কাণ্ড। ওই যে বললাম এরা পুরু, পুরু এদের কোষ প্রাচীর আছে। তারপরে এদের সাইটোপ্লাজমটা তুলনামূলকভাবে কম, নিউক্লিয়াসটা কম বড়, তো ছোট। এই বৈশিষ্ট্যগুলো এগুলো আমাদের বলে দেয় আসলে এই টিস্যুটা কোথায় থাকে, কোথায় পাওয়া যায়। দেখো কাণ্ডে পাওয়া যাবে, এছাড়াও পাওয়া যাবে পত্রবৃন্তে, মানে পাতার যে বোটা, এই যে পাতা কাণ্ডের সাথে এটা যে লেগে আছে, তাহলে আমরা এই জায়গাটাকে কি বলবো? পত্রবৃন্ত। তাহলে পত্রবৃন্তে পাবো, এবং পাতার শিরা, অর্থাৎ এই যে এগুলো শিরা, পাতার শিরা, পাতার শিরায় আমরা এই কোলেনকাইমাকে পাবো। আচ্ছা, এরপরে আসো যে স্ক্লেরেনকাইমাকে কোথায় পাবো? ফাইবার, কর্টেক্স, ফল ও বীজত্বকে। যেই জিনিসগুলো মৃত, মৃত কোষ, মৃত জায়গা উদ্ভিদের, সেখানে আমরা এই স্ক্লেরেনকাইমাকে দেখতে পারবো। কারণ আমরা দেখলাম যে পরিণত অবস্থায় এই কোষগুলা কি হয়ে যায়? মারা যায় বা মৃত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা পাবো ফাইবার, কর্টেক্স, ফল এবং বীজত্বক, অর্থাৎ বীজের বাইরের আবরণ। এরপরে আসো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের কথা যদি আমরা বলি, তাহলে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তিন ধরনের যে কোষ বা টিস্যু, এদের মধ্যে বৈশিষ্ট্য আসলে কেমন, পার্থক্যটা কি? জীবিত। খেয়াল করো প্রথমেই এরা কি? জীবিত, অর্থাৎ এদের ওই যে বললাম এদের সাইটোপ্লাজমটা অনেক ঘন, দানাদার, নিউক্লিয়াসটা অনেক বড়, তার মানে এরা কি কোষ? জীবিত কোষ। এরা সমব্যাসীয়, পাতলা প্রাচীর ঘেরা প্রোটোপ্লাজম বিশিষ্ট। খেয়াল করো সবগুলাই আমাদের মিলে যাবে, এরা সমব্যাসীয়। সমব্যাসীয় মানে কি? এই যে কেন্দ্র থেকে এই যে এদের ব্যাস একই রকম, এই কোষটা প্রায় ব্যাস প্রায় একই রকম, সবগুলোর ক্ষেত্রে ব্যাস প্রায় কি হবে? একই রকম হবে। এজন্য আমরা এটাকে কি বলছি? সমব্যাসীয়।
পাতলা কোষ প্রাচীর দ্বারা ঘেরা, অর্থাৎ এদের যে কোষ প্রাচীর আছে সেই কোষ প্রাচীরটা কেমন হবে? পাতলা হবে। এবং খেয়াল করো যে প্রোটোপ্লাজম বিশিষ্ট, এদের কি আছে? ঘন অনেক অ্যাক্টিভ প্রোটোপ্লাজম আছে। আমরা যদি আসি কোলেনকাইমার ক্ষেত্রে, তাহলে এটা কি হবে? বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ, অর্থাৎ আগেই বলে দিচ্ছে এটা কিন্তু আসলে প্যারেনকাইমা থেকে মডিফাইড, প্যারেনকাইমা থেকেই এটার উৎপত্তি। তাহলে দেখো যে প্যারেনকাইমা কোষগুলো কেমন? লম্বাটে ও সজীব। এরাও জীবিত, কিন্তু পরিণত অবস্থায় আবার মৃত হয়ে যায় কিছু কিছু কোষ। লম্বাটে হবে, সজীব হবে, প্রোটোপ্লাজম পূর্ণ, এদেরও প্রোটোপ্লাজম থাকে। আচ্ছা, এরপরে আমরা যদি স্ক্লেরেনকাইমাতে আসি, তাহলে দেখো খেয়াল করো এরা কি? শক্ত, অনেক লম্বা, পুরু প্রাচীর বিশিষ্ট কোষ এবং প্রোটোপ্লাজম বিহীন। কি নাই? কোনো প্রোটোপ্লাজম নাই। অর্থাৎ যখন এরা জন্ম লাভ করে, এদের উৎপত্তি হয়, তখন দেখা যায় যে এদের প্রোটোপ্লাজম আছে বা কোষটা সজীব থাকে বা জীবিত থাকে, কিন্তু যখনই এরা বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে বা পরিণত হতে থাকে, তখন দেখা যায় যে এদের প্রোটোপ্লাজমটা নিঃশেষ হয়ে যায় এবং এই কোষটা মৃত কোষে পরিণত হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? যে এরা অনেক শক্ত, লম্বা, পুরু প্রাচীর বিশিষ্ট এবং প্রোটোপ্লাজম বিহীন, অর্থাৎ কোনো প্রোটোপ্লাজম নেই। এখন আসো আন্তঃকোষীয় ফাঁকা যে জায়গা, আন্তঃকোষীয় ফাঁক এটা কি আছে নাকি নেই, এটা আমরা একটু দেখব। খেয়াল করো, আন্তঃকোষীয় ফাঁকা জায়গা আছে, অর্থাৎ আন্তঃকোষীয় ফাঁক আমরা দেখতে পারবো। এই যে খেয়াল করো, দুইটা কোষের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, এটার কথা এখানে বলা হচ্ছে। তো দেখো এই যে মধ্যবর্তী ফাঁকা জায়গা, এই জায়গাটা, এটাকে আমরা কি বলছি? আন্তঃকোষীয় ফাঁক। ঠিক আছে, ওকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্যারেনকাইমাতে আন্তঃকোষীয় ফাঁক আছে। আর কোলেনকাইমাতে কি আছে? এটা থাকতে পারে আবার নাও পারে। ঠিক আছে, এখন আমরা আসি স্ক্লেরেনকাইমাতে। এখানে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না, থাকে না। ওকে, এরপরে আসো কোষ প্রাচীর অর্থাৎ প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এদের কোষ প্রাচীরটা কেমন? কোনটার কেমন? প্রাচীর দেখো সেলুলোজ নির্মিত, এটা প্রাচীর আছে, কোষ প্রাচীর আছে। কোষ প্রাচীর পাতলা যদিও, কিন্তু এটা কোষ প্রাচীর কেমন? সেলুলোজ দ্বারা গঠিত, অর্থাৎ বেশিরভাগ উপাদানই হচ্ছে সেলুলোজ। কিন্তু কোলেনকাইমাতে কি আসবে? সেলুলোজ আছে, পেকটিন আছে, কোষ প্রাচীর অসমভাবে পুরু। এটা বলতে কি বোঝায়? অর্থাৎ বোঝায় যে এক জায়গাতে এটা বেশি পুরু, এক জায়গাতে এটা কম পুরু। যদি আমরা এটাকে একটা কোষ বিবেচনা করি, তাহলে কণা বা কোষের যে কর্নারগুলো আছে, এই কর্নারে কোষ প্রাচীরটা বেশি পরিমাণে পুরু। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদের কোষ প্রাচীর কি হবে? অসমভাবে পুরু, সমভাবে পুরু নয়। আচ্ছা, এরপরে আসো আমরা স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কি দেখব? এটা লিগনিন যুক্ত, অর্থাৎ এখানে কি আছে? লিগনিন আছে। আচ্ছা, এরপরে আসো বিশেষ গঠনের ক্ষেত্রে প্যারেনকাইমার ক্ষেত্রে কি কি বিশেষ গঠন আছে আমরা একটু দেখি, খুব ইম্পর্টেন্ট। ক্লোরেনকাইমা যদি প্লাস্টিড থাকে বা আমরা বলছি ক্লোরোফিল থাকে, তখন আমরা সেটাকে কি বলবো? ক্লোরেনকাইমা, নট কোলেনকাইমা, এটা ডিফারেন্ট। ক্লোরেনকাইমা অর্থাৎ ক্লোরোফিল আছে, সবুজ। ক্লোরেনকাইমা আমরা কখন বলবো? যখন ক্লোরোফিল আছে, সবুজ, ফটোসিনথেসিস করতে পারবে বা সালোক সংশ্লেষণ করতে পারবে, তখন আমরা এটাকে বলবো ক্লোরেনকাইমা। ওকে, তারপরে খেয়াল করো যে অ্যারেনকাইমা। তো অ্যারেনকাইমা আমরা কাদের বলি? জলজ উদ্ভিদে বায়ু কুঠুরি যুক্ত তাহলে জলজ উদ্ভিদে বায়ু কুঠুরি যুক্ত যে প্যারেনকাইমা কোষ, ওটাকে আমরা বলছি অ্যারেনকাইমা। এয়ার আছে তার মধ্যে, অর্থাৎ এই জায়গাটা ফাঁপা, কোষটা কেমন? ফাঁপা, অনেক বড় ফাঁপা জায়গা আছে। তার মানে আমরা বলছি এখানে কি আছে? বায়ুকুঠুরি আছে, এবং এটা কোথায় দেখা যায়? জলজ উদ্ভিদে দেখা যায়, এবং এটাকে আমরা বলছি অ্যারেনকাইমা। আচ্ছা, এরপরে দেখো যে আমরা যদি স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে দেখি, তো প্রাথমিক অবস্থায় জীবিত, পরিণত অবস্থায় মৃত, এটা তার একটা বিশেষ গঠন বা বিশেষ বৈশিষ্ট্য আমরা বলতে পারি, যে প্রাথমিক অবস্থায় জীবিত থাকে, কিন্তু পরিণত হয়ে গেলে এরা কি হয়ে যায়? মৃত কোষে পরিণত হয়। ওকে, এরপর আসো কাজ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এই যে 3 ধরনের যে টিস্যু, এদের আসলে কাজ কি? কাজ খেয়াল করো, এরা কি করবে, যেহেতু উদ্ভিদের সব অংশে এদের পাওয়া যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা কি করবে, দেহ গঠন করবে, এরা খাদ্য উৎপাদন করবে, ওই যে ক্লোরেনকাইমা, ঠিক আছে, খাদ্য উৎপাদন করবে কোনটা, ক্লোরেনকাইমা। এরপরে দেখো খাদ্য সঞ্চয় করবে এবং খাদ্যের পরিবহনও এরা করবে। অর্থাৎ যতগুলো কাজ আছে, প্রধান যে কাজগুলো আছে উদ্ভিদ টিস্যুর, প্রায় ম্যাক্সিমাম কাজই এরা করবে, কারণ আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই প্রায় এদেরকে পাওয়া যায়। আচ্ছা, এরপরে আসো কোলেনকাইমার ক্ষেত্রে। আমরা যদি বলি এরা কি করবে, খাদ্য প্রস্তুত করবে, যদি সেখানে ক্লোরোপ্লাস্ট থাকে এবং দৃঢ়তা প্রদান করবে। কোথায় দৃঢ়তা প্রদান করবে, এখানে দুইটা উদ্ভিদের নাম দেওয়া আছে, তার মানে বুঝতে পারছো এটা ইম্পর্টেন্ট। দৃঢ়তা প্রদান করবে কোথায়, কুমড়া ও দণ্ডকলসের কচি কাণ্ডে। অর্থাৎ আমরা দেখতে পাই যে এই উদ্ভিদগুলোর কচি কাণ্ড কেমন, দৃঢ় হয়। তো কোন অংশটা আসলে দৃঢ়তাটা প্রদান করে থাকে, সেটা হচ্ছে কোলেনকাইমা। ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, ঠিক আছে। এরপরে আসো যে স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে আমরা যদি বলি, নাম শুনে বুঝতে পারছো এটা কি করবে, স্কেলিটন, ঠিক আছে। স্ক্লেরেনকাইমা কি করবে, দৃঢ়তা প্রদান করবে, পানি ও খনিজ লবণ পরিবহন করবে, এই দুইটা কাজ এটা করবে। অর্থাৎ দৃঢ়তা প্রদান করবে এবং পানি ও খনিজ লবণ পরিবহন করবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পারলাম যে একটা ছক বা একটা টেবিলের মাধ্যমে আমরা কিন্তু এটাকে 3টা যে টিস্যু, 3 ধরনের যে টিস্যু আছে, এটাকে একদম জিস্ট জানতে পারলাম সব কিছু এটা সম্পর্কে। এরপর আসো নেক্সট আমাদের স্ক্লেরেনকাইমা। যদি আমরা দেখি যে স্ক্লেরেনকাইমা টিস্যু আবার 2 ধরনের হয়ে থাকে, দেখো সেগুলো কি কি, 2 ধরনের, একটা হচ্ছে ফাইবার বা তন্তু এবং আরেকটা হচ্ছে স্ক্লেরাইড। ফাইবার বা তন্তু, এটাকে আমরা কি কি বলে থাকি বা কি হিসেবে এই ফাইবারকে আমরা পাই। দেখো ফাইবার মানে কি, এটা কি হবে, অনেক লম্বা হবে, তাই না, সরু হবে তন্তুর মতো, ঠিক আছে, এটা হচ্ছে ফাইবার। ওকে। এরপরে আসো যে এই ফাইবার কি কি হিসেবে আমরা পাই, উদ্ভিদে কি হিসেবে দেখতে পাই, বাস্ট ফাইবার হিসেবে দেখতে পাই, সারফেস ফাইবার হিসেবে দেখতে পাই, জাইলেম তন্তু বা কাষ্ঠতন্তু হিসেবে আমরা দেখতে পাই। আচ্ছা, স্ক্লেরাইডটা কি, এটা হচ্ছে নগ্নবীজী ও দ্বিবীজপত্রীর কর্টেক্স, ফল ও বীজত্বকে এই স্ক্লেরাইডকে আমরা দেখতে পারবো। খেয়াল করো এই যে 2 ধরন আছে স্ক্লেরেনকাইমার, 2টা ধরন আছে, ফাইবার এবং স্ক্লেরাইড। আমরা যদি ছবি দিয়ে দেখি যে আসলে কেমন, আমরা 2টা ভাগে কেন ভাগ করলাম, খেয়াল করো এদের গঠনে পার্থক্য আছে। ফাইবার মানে সেটা সরু তন্তুর মতো লম্বা, ওকে, কিন্তু স্ক্লেরাইডটা কেমন, এটা মনে করবা যে স্টোন, এটাকে কি বলা হয়, স্টোন সেল, অর্থাৎ কিসের মতো, পাথরের মতো, পাথর যেমন হয় ওই রকম। তো দেখো স্ট্রাকচারটা ওই রকম পাথরের মতো। তো তোমরা এটা তোমাদের জন্য খুব ইজি হবে বুঝতে যে আসলে ফাইবার কোনটা আর স্ক্লেরাইড কোনটা, আর কোথায় পাওয়া যায় বা কি হিসেবে পাওয়া যায়, এটা শুধু আমরা মনে রাখবো, তাহলে আমাদের জন্য হয়ে যাবে। আমাদের এতটুকুই এখান থেকে পড়তে হবে। এরপরে আসো যে জটিল টিস্যু। সেকেন্ড আমরা আসি কমপ্লেক্স টিস্যু। তো কমপ্লেক্স টিস্যুটাকে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারছিলাম, ওই আমরা দেখেছিলাম 2টা ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে জাইলেম এবং আরেকটি হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেম এবং ফ্লোয়েমের কিছু কাজ আছে এবং কাজটা আমরা দেখবো। দেখো বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে গঠিত এদেরকে কি বলা হচ্ছে, পরিবহন টিস্যুগুচ্ছ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদেরকে বলা হয় কি, ভাস্কুলার বান্ডল, বান্ডল অর্থাৎ পরিবহন টিস্যুগুচ্ছ, ঠিক আছে, ওকে। এরপরে আসো যে পরিবহন টিস্যুগুচ্ছ নামে ডাকা হয়, আমরা 2 ধরনের বা 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে জাইলেম এবং আরেকটি হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেমের ক্ষেত্রে যেটা আমাদের মনে রাখতে হবে, জাইলেমে কি আছে, বর্গীয় জ, তাই না, জ ফর কি, জল, অর্থাৎ এটা কি করবে, উদ্ভিদের পানি পরিবহন করবে, এটা হচ্ছে জাইলেমের কাজ। ফ্লোয়েম কি আছে, ফুড, কি পরিবহন করবে, খাদ্য পরিবহন করবে। ওকে, খুবই ইজি যে আমরা মনে রাখবো কিভাবে, আমরা 2টি ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো। জাইলেম জল পানি পরিবহন করবে, ফ্লোয়েম কি পরিবহন করবে, ফুড খাদ্য পরিবহন করবে। অর্থাৎ আমরা জানি উদ্ভিদের তো 2টা জিনিসই পরিবহন হয়,
পানি বা পানি জাতীয় তরল পদার্থ, এবং আরেকটা হচ্ছে কঠিন, যেটাকে আমরা খাদ্য হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে এই যে পরিবহন করবে জাইলেম এবং ফ্লোয়েম দুইটা একসাথে, আমরা বলছি পরিবহন টিস্যুগুচ্ছ। এবং জাইলেম কি পরিবহন করবে? পানি পরিবহন করবে। ফ্লোয়েম পরিবহন করবে খাদ্য পরিবহন। আচ্ছা, এরপরে আসো জাইলেমকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত একটা হচ্ছে প্রাথমিক জাইলেম এবং আরেকটি হচ্ছে কি গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেমের ক্ষেত্রে এটা প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট। কোথা থেকে এটা তৈরি হয়েছে? প্রোক্যাম্বিয়াম থেকে, ঠিক আছে, মানে আদি ক্যাম্বিয়াম, আদি ভাজক টিস্যু থেকে তৈরি হয়েছে। এই গৌণ জাইলেম আমরা কখন বলবো? যখন গৌণ বৃদ্ধি। গৌণ বৃদ্ধি মানে কি জানো? প্রাথমিক বৃদ্ধি মানে একটা উদ্ভিদ সেটা লম্বায় বড় হওয়া, লম্বা হওয়া বা লম্বায় বড় হওয়া, উঁচু হওয়া, এটাকে আমরা কি বলছি? প্রাথমিক বৃদ্ধি। আর গৌণ বৃদ্ধি কাকে বলবো? এটা প্রস্থে মোটা হওয়া, এটাকে আমরা কিসের মাধ্যমে হয়? এটা গৌণ বৃদ্ধির মাধ্যমে হয়, গৌণ বৃদ্ধি, ঠিক আছে। তাহলে প্রাথমিক বৃদ্ধির মাধ্যমে এটা লম্বা হবে এবং গৌণ বৃদ্ধির মাধ্যমে এটা মোটা হবে। তো যখন গৌণ বৃদ্ধি হয়, অর্থাৎ একটা উদ্ভিদ যখন মোটায় বৃদ্ধি পায়, তখন সেটাকে আমরা বলছি কি গৌণ জাইলেম। তখনই গৌণ জাইলেমটা উৎপাদিত হয়, তৈরি হয়। এখন দেখো যে প্রাথমিক জাইলেম ওই যে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয়, তাহলে দুইটার কিভাবে সৃষ্টি হয় এটার উপর ভিত্তি করে মূলত দুই ভাগে ভাগ করা হচ্ছে, প্রাথমিক জাইলেম এবং গৌণ জাইলেম। আচ্ছা, এরপরে আসো যে প্রাথমিক জাইলেম আবার দুই ধরনের, প্রত্যেকটা জায়গাতেই দুই সংখ্যা আসছে, তাই না? তাহলে প্রাথমিক জাইলেম দুই ধরনের, কি কি সেগুলো? প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম। তো প্রোটোজাইলেম আমরা কাকে বলবো? যেটা প্রাথমিক, মানে আগের, ওল্ড, প্রাথমিক, ঠিক আছে। তো আমরা সেটাকে বলবো যে প্রাথমিক অবস্থায় এটাকে আমরা বলবো প্রোটোজাইলেম। যখন জাইলেমটা পরিণত হয়ে যাবে তখন আমরা সেটাকে কি বলবো? পরিণত প্রাথমিক জাইলেম, এটাকে আমরা বলবো মেটাজাইলেম, ঠিক আছে। ওকে, এখন দেখো যে আমরা যদি আসলে দেখি যে টিস্যুর মধ্যে এই দুইটা কিভাবে থাকে, প্রোটোজাইলেম কোনটা, মেটাজাইলেম কোনটা। তো খেয়াল করো, মেটা মানে কি? মানে ঠিক না, মানে আমরা যদি একটু ট্রিক অ্যাপ্লাই করি তাহলে মেটা মোটা, ঠিক আছে, মোটা। তো মোটা, দেখো এদের কি গহ্বর, এই যে মাঝের যে গহ্বর সেটা কি? মোটা। গহ্বরটা কি? গহ্বর বড়, ওকে। আর এদের ক্ষেত্রে খেয়াল করো ছোট, অনেক ছোট, তাই না? খুবই ক্ষুদ্র। তো এই যে ছোট, এই জন্য এটা আমরা কি বলছি? আমরা এটাকে বলছি প্রোটোজাইলেম। প্রোটো মানে আদি, অর্থাৎ ছোট। তো আমরা একটা মনে রাখি, মেটাজাইলেম, মেটা মানে মোটা, এদের গহ্বর, যে মাঝের যে গহ্বর আছে সেটা বড়, এবং তাহলে প্রোটোজাইলেম হচ্ছে যেটার গহ্বরটা কি থাকে? ছোট থাকে, ওকে। এরপরে আসো যে জাইলেম কোষ, জাইলেমে যে কোষ থাকে সেগুলো নিয়ে আমরা এখন পড়বো। তো জাইলেমে প্রায় কয় ধরনের কোষ থাকে? আমরা দেখতে পাচ্ছি 4 ধরনের কোষ থাকে, তাই না? দেখো, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। তো ট্রাকিড কি, ভেসেল কি, জাইলেম প্যারেনকাইমা কি এবং জাইলেম ফাইবার কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ট্রাকিড খেয়াল করো, এটা কেমন? যদি আমরা বৈশিষ্ট্যর ক্ষেত্রে আসি, এটা কি বৈশিষ্ট্য এদের আছে? এরা লম্বা, প্রান্তদ্বয় সরু ও সুচালু, ট্রাকিডের ক্ষেত্রে। আচ্ছা, আর কি আছে? এদের প্রাচীর পুরু লিগনিনযুক্ত। খেয়াল রাখবা যে পুরু যখনই বলবে লিগনিন কথাটা অটোমেটিক কিন্তু চলে আসবে, সব সময় খেয়াল করবে। প্রাচীর পুরু, লিগনিন বিশিষ্ট, পানি চলাচল পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ জাইলেম কি করবে? পানি চলাচল করবে এই জাইলেমের মাধ্যমে, অর্থাৎ পানি পরিবহন করবে। তো আমরা দেখতে পাচ্ছি কিসের মাধ্যমে হবে? পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে হবে, অর্থাৎ একটা কোষ থেকে আরেকটা কোষে কিভাবে যাবে? এই কূপের মাধ্যমে যাবে, পানি বা তরল পদার্থ। আচ্ছা, এরপর আসো যে প্রাচীরের পুরুত্ব। কোষের যে প্রাচীর, এই প্রাচীরের পুরুত্ব আসলে কেমন, কোন ধরনের, এটার উপর ভিত্তি করে আমরা আবার বিভিন্ন পুরুত্ব দেখতে পাই। দেখো, বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার এবং কূপাঙ্কিত। বলয়াকার মানে বলয়ের মতো হবে, যার সর্পিলাকার মানে স্পাইরাল, সর্পিল আকৃতির হবে, এবং সোপানাকার সিঁড়ির মতো, ঠিক আছে। জালিকাকার জালিকার মতো, জালের মতো, এবং কূপাঙ্কিত, কূপ থাকবে এখানে, ঠিক আছে, কূপ বিশিষ্ট। আচ্ছা, এরপরে আসো যে ফার্নবর্গীয় নগ্নবীজী, আবৃতবীজী উদ্ভিদে এদেরকে দেখা যায়। আমরা একটু মনে রাখি যে ট্রাকিডকে আমরা কোথায় কোথায় দেখতে পারবো,
ঠিক আছে, তো খেয়াল করো আমরা ফার্ন দেখতে পারবো, নগ্নবীজি, আবৃতবীজি এগুলো দেখতে পারবো, অর্থাৎ ট্রাকিওফাইটা যেগুলো ছিল সেগুলো সবগুলো আমরা দেখতে পারবো, ব্রায়োফাইটা ছাড়া। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো যে কাজ কি? কোষরস পরিবহন করবে, দৃঢ়তা প্রদান, খাদ্য সঞ্চয়। দেখো খেয়াল করো একটা কথা, যে আমি বলেছি জাইলেম মানে কি জল, জাইলেম মানে কি জল বা পানি, অর্থাৎ পানি পরিবহন করবে। ঠিক আছে, এর পাশাপাশি কি করবে? দেখো কোষরস পরিবহন, পানি। ওকে, এখন দেখো যে কি করবে, এটা আমরা প্রথমেই পড়লাম যে এটা লম্বা, প্রান্তদ্বয় সরু এবং সুচালো, কোষ প্রাচীরটা পুরু, লিগনিন যুক্ত, তার মানে এরা কি করবে? দৃঢ়তা প্রদান করবে, এবং কিছু কিছু ক্ষেত্রে এরা খাদ্য সঞ্চয়ও করে থাকে। ঠিক আছে, তো আমাদের ক্ষেত্রে কাজ আমরা ইম্পর্টেন্স নিয়ে এটা আমরা একটু পড়বো, কারণ কাজ নিয়েই আসলে কোশ্চেন আসে যে এটার কাজ কি, এই টিস্যুটার কাজ কি, এই কোষের কাজ কি। ঠিক আছে, বা কোনটি নয়। ওকে, বহুপদীর ক্ষেত্রে এগুলো সাধারণত এসে থাকে এবং এগুলো খুবই কনফিউজিং হয়ে থাকে। আচ্ছা এরপরে আসো যে ভেসেল, এরা কি? খাটো চোঙের মতো একটার পর একটা সজ্জিত। ঠিক আছে, এদেরকে আমরা কি বলছি? ভেসেল। ওকে, এখন দেখো যে ভেসেল কোষ প্রান্তীয় প্রাচীর গলে সরু নলে পরিণত হয়, অর্থাৎ ভেসেলের প্রান্তীয় প্রাচীরটা গলে একটা নলের মতো তৈরি করে। যদি নলই না হলো তাহলে তো পানি বা তরল পদার্থ পরিবহন করতে পারবে না। ঠিক আছে, এজন্য সরু নলের মতো একটা গঠনে পরিণত হয়। দেখো ভেসেল কয়েক সেন্টিমিটার লম্বা, তোমরা জাস্ট এইটা একটু মনে রাখার চেষ্টা করবা যে কয়েক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে ভেসেল কোষ। এরপর আসো যে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আমি মার্ক করে রেখেছি, যে নেটাম যেটা নগ্নবীজি উদ্ভিদ, এই নেটামের প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে। আমরা কি দেখব যে সাধারণত নগ্নবীজি উদ্ভিদে ভেসেল থাকে না বা ভেসেল থাকার কথা নয়, কিন্তু ব্যতিক্রম একটা, এই ব্যতিক্রম হচ্ছে নেটামে কি থাকে? প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে, তো আমাদের এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা ব্যতিক্রম। আচ্ছা কাজ করে? পানি ও খনিজ লবণ এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান, এটা পরিবহন করবে, পানি ও খনিজ লবণ পরিবহন। তো তোমরা তো জানোই, আমি বলেই দিলাম যে পানি পরিবহন করে জল, তো জলের সাথে কি যায়? খনিজ লবণ বা আয়নস, বিভিন্ন ধরনের যে আয়ন আছে সেগুলো যাবে, তার মানে এটা তো করবেই, প্লাস অঙ্গকে দৃঢ়তা প্রদান করবে। ঠিক আছে, ওকে, এরপরে আসো প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, যেটাকে আমরা কি বলছি? আরেকটা নামে রাখছি উড প্যারেনকাইমা, এটাকে আমরা বলছি উড প্যারেনকাইমা। ওকে, দেখো কাজ ইম্পর্টেন্ট, কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, পানি পরিবহন করা। পরিবহন কথাটা প্রত্যেকটা টিস্যু বা প্রত্যেকটা কোষ পড়ার সময় কিন্তু চলে আসবে, যেহেতু জাইলেম জল পরিবহন করে বা পানি পরিবহন করে, প্রত্যেকটা কোষ এর কাজই হবে পানি পরিবহন বা কোষরস পরিবহন বা জল পরিবহন। ঠিক আছে, তার সাথে সাথে আমরা একটু আলাদা যে কাজগুলো রয়েছে সেগুলো একটু মনে রাখার চেষ্টা করব। এখানে আছে খাদ্য সঞ্চয় করে রাখা। ওকে, এরপরে দেখো জাইলেম ফাইবার, যেটাকে আমরা বলছি উড ফাইবার। জাইলেম মানে কি? উড, তাই না? জাইলেম প্যারেনকাইমা, উড প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, উড ফাইবার। দেখো যান্ত্রিক কাজ কি করবে? এটার কাজ হচ্ছে যান্ত্রিক শক্তি এবং দৃঢ়তা প্রদান করবে। যেহেতু ফাইবার মানে তন্তু, তো আমরা আগেই পড়লাম ফাইবার বা স্ক্লেরেনকাইমা যে টিস্যু, এটার কাজ কি ছিল? দৃঢ়তা প্রদান করা। ঠিক আছে, যান্ত্রিক শক্তি দেওয়া, তো ওই কাজটাই এখানে ফাইবার করবে। ওকে, এরপরে দেখো যে এটা হচ্ছে এই 3 ধরনের যে কোষ আছে, 3 ধরনের কোষের ফিগার আমরা ইলাস্ট্রেশন দিয়েছি এখানে। ট্রাকিড, এটা হচ্ছে ভেসেলস, ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা অ্যান্ড জাইলেম ফাইবারের মতো সরু, সেটা হচ্ছে জাইলেম ফাইবার। ঠিক আছে, ওকে, এরপর আসো যে ফ্লোয়েম কি পরিবহন করবে? ফুড। তাহলে এটা কি পরিবহন করবে? ফুড। এরপরে আসো যে এটা কি নিয়ে গঠিত? সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা অ্যান্ড ফ্লোয়েম ফাইবার। খেয়াল করো, প্যারেনকাইমা ফাইবার ওখানেও ছিল, জাইলেমের ক্ষেত্রেও ছিল, ফ্লোয়েমের ক্ষেত্রেও আছে, শুধুমাত্র প্রথম 2টা কোষই আলাদা। ওইখানে ছিল ট্রাকিড ভেসেল, আর এখানে কি আছে? সিভ কোষ এবং সঙ্গী কোষ। ওকে, এরপরে আসো সিভ কোষের বৈশিষ্ট্যগুলো কি সেটা আমাদের একটু জানতে হবে, সঙ্গী কোষের বৈশিষ্ট্য কি এগুলো আমাদের একটু জানতে হবে। খেয়াল করো যে সিভ কোষটা কেমন? দীর্ঘ, পাতলা প্রাচীর বিশিষ্ট ও জীবিত। খেয়াল করবা এখানে পাতলা প্রাচীর বিশিষ্ট, এই কথাটা ইম্পর্টেন্ট। তো পাতলা প্রাচীর বিশিষ্ট কেন? খাবারের পরিবহন করতে গেলে প্রাচীর যদি মোটা হয়, লিগনিন যুক্ত হয়, তাহলে কি খাবার পরিবহন করতে পারবে না, এজন্যই এটার প্রাচীরটা কি পাতলা, বিকজ অফ ফুড ট্রান্সফার, খাদ্য পরিবহনের জন্য।
খাদ্য পরিবহনের জন্য। ওকে, তাহলে খাদ্য পরিবহনের জন্য এটার কি স্তরটা হবে বা পাতলা, প্রাচীরটা হবে পাতলা। ওকে, এবং জীবিত 2 নম্বর হচ্ছে যেই বৈশিষ্ট্য, সেটা একটির পর একটি সজ্জিত হয়ে সিভ নল গঠন করে। এটাকে আমরা যখন এককভাবে বলবো এটাকে ডাকা হয় সিভ কোষ, কিন্তু একটার পর একটা এটা সজ্জিত হয়ে নলাকার একটা স্ট্রাকচার দেয়, সেটাকে আমরা বলছি সিভ নল। এই যে সিভ নল, ঠিক আছে। তাহলে এই যে নলের মতো অংশ, নলাকার যে অংশ, এই পুরোটাকে আমরা কি বলছি? সিভ নল। ওকে, এবং একটার পর একটা সিভ কোষ সজ্জিত হয়ে নলটা গঠন করে, এবং সিভ প্লেট দিয়ে আলাদা। এই যে এখানে দেখো, এই যে সিভ প্লেটের প্রস্থচ্ছেদ দেখানো আছে, যে সিভ প্লেটটা আসলে কেমন, এটা জালিকার মতো, এটা চালুনির মতো ছিদ্রযুক্ত, অর্থাৎ এর মধ্যে দিয়ে কি পাস করতে পারবে? খাদ্য বা খাবার, ফুড পার্টিকেলস পাস করতে পারবে। এজন্য এটা কি চালুনির মতো, যেন পাস করতে পারে। যদি নিরেট হতো, একদম ভরাট হতো, কোনো ফাঁকা জায়গা না থাকতো, তাহলে কিন্তু খাবার পরিবহন করতে পারতো না। দেখো এখানে কি আছে? কোষ প্লেট আছে বা সিভ প্লেট আছে, যেটা কি থাকে, 2টা কোষকে আলাদা করে রাখে এবং খাবার পরিবহনে হেল্প করে। এরপর আসলে নিউক্লিয়াস থাকে না, এটাতে কি থাকবে না? নিউক্লিয়াস থাকবে না। আমরা যদি চিত্রটা একটু মনে রাখি, চিত্র একটু মাথায় রাখি, খেয়াল করো, এখানে কোনো নিউক্লিয়াস নাই, কোনো নিউক্লিয়াস নাই। এবং যেহেতু একটা নলের মতো অংশ, এর যে সাইটোপ্লাজম সেটা প্রাচীর বরাবর ঘেঁষে যায় এবং মাঝখানে একটা নল তৈরি করে। এই যে মাঝখানে একটা সুন্দর নল তৈরি করলো, যার মাধ্যমে সুন্দরভাবে কি খাবার পরিবহন করতে পারবে। আচ্ছা, এরপরে আসো যে গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েমে এদেরকে দেখা যায়, অর্থাৎ গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েমে আমরা করতে পারবো, এদেরকে পাবো। এখন কাজ আমরা যদি আসি, এই ফ্লোয়েমের কাজ আসলে কি? সিভ কোষের কাজ কি? পাতায় প্রস্তুত খাবার পরিবহন করবে, অর্থাৎ পাতায় প্রস্তুতকৃত খাবার এরা পরিবহন করবে। ওকে, এরপর আসো যে সঙ্গী কোষ, কম্প্যানিয়ন সেল। তো কম্প্যানিয়ন সেল আসলে কোনটা এবং কি কাজ করবে, আমরা যদি একটু দেখি, যে এই যে খেয়াল করছো, এই সিভ নলের পাশে এই যে কোষগুলো আছে, এগুলোকে কি বলা হচ্ছে? সঙ্গী কোষ বা কম্প্যানিয়ন সেল। তো এই কম্প্যানিয়ন সেলগুলার ক্ষেত্রে তোমরা যদি একটু খেয়াল করো ছবিটা, তো দেখো যে এদের কি আছে? বড় একটা নিউক্লিয়াস আছে, তাই না? একটা বড় নিউক্লিয়াস আছে এবং এরা সিভ নলের চারিপাশে রয়েছে। তার মানে যেহেতু সিভ নলের কোনো নিউক্লিয়াস নেই, ধারণা করা হয় যে এই সঙ্গী কোষের যে নিউক্লিয়াসটা, সেটা সিভ নলের বা সিভ কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে বা করে থাকে। ওকে, দেখো প্রতিটি সিভ কোষের সাথে প্যারেনকাইমা জাতীয় কোষ থাকে, এবং যেটাই হচ্ছে আমরা সঙ্গী কোষ বলছি, তাহলে সঙ্গী কোষ হচ্ছে এক ধরনের প্যারেনকাইমা জাতীয় কোষ। এরপর আসে নিউক্লিয়াস বড়। নিউক্লিয়াসটা কি হবে? বড় হবে। এই যে অনেক বড় একটা নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম যুক্ত এবং পাতলা প্রাচীর বিশিষ্ট। অর্থাৎ এটা প্রোটোপ্লাজম আছে, এই সঙ্গী কোষে প্রোটোপ্লাজম আছে এবং প্রাচীরটা কি? পাতলা। ওকে, এরপর আসো কোথায় পাবো আমরা? ফার্ন। আচ্ছা, পাবো না কোথায়, এটা আমরা দেখব, কারণ পাবো অনেক জায়গাতে, তাহলে শুধু আমরা দেখবো যে কোথায় থাকবে না বা পাবো না। দেখো ফার্ন, ব্যাক্টোবীজী উদ্ভিদে এদের উপস্থিতি নেই, অর্থাৎ যে নগ্নবীজী উদ্ভিদ বা ফার্ন জাতীয় উদ্ভিদ, টেরিডোফাইটা বা হচ্ছে আমরা বলছি অ্যাঞ্জিওস্পার্ম, এগুলো নিয়ে আমরা পাবো না, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো জিমনোস্পার্মসে আমরা পাবো না এবং টেরিডোফাইটসে পাবো না। ওকে, এরপর আসো ফ্লোয়েম প্যারেনকাইমা। যদি প্যারেনকাইমা আসি, প্যারেনকাইমা তার মানে বুঝতে পারছি এটা প্যারেনকাইমা জাতীয় কোষ। এখানে কি থাকে? একবীজপত্রী উদ্ভিদে এটা থাকবে না, ঠিক আছে। অর্থাৎ ফ্লোয়েম যে প্যারেনকাইমা সেটা একবীজপত্রী উদ্ভিদে থাকবে না। এরপরে আসো, তার মানে বাদবাকি যে উদ্ভিদগুলো রয়েছে, যেমন ফার্ন হতে পারে, দ্বিবীজপত্রী হতে পারে, সেখানে এদেরকে আমরা কি দেখতে পারবো। ফ্লোয়েম ফাইবার, বাস্ট ফাইবার যেটাকে আমরা বলছি, এটা ইম্পর্টেন্ট, যে ফ্লোয়েম ফাইবারকে আরেকটা কি নামে ডাকা হয়? বাস্ট ফাইবার। ফ্লোয়েম ফাইবারকে আমরা কি বলছি? বাস্ট ফাইবার। ওকে, এখন দেখো, আর জাইলেম ফাইবারকে কি বলছিলাম? উড ফাইবার। ওকে, এখন দেখো যে স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয় এবং প্রাচীরের কূপ আছে। তো এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য, অর্থাৎ কি? স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে, যেহেতু ফাইবার আমরা পড়লামই যে ফাইবার হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যুর এক ধরনের কোষ, ঠিক আছে, ফাইবার এবং স্ক্লেরাইড। তো ফাইবারটা কি হবে? স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ, এবং এটা গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয়, আর প্রাচীর কূপ আছে,
কূপ দেখতে পারবো আমরা। কি কাজ করবে পাতায় প্রস্তুত বা উৎপাদিত যে শর্করা আছে, কার্বোহাইড্রেটস আছে সেগুলো এবং মূলে সঞ্চিত খাবার একই সাথে উপরে নিচে পরিবহন করবে। অর্থাৎ তোমরা যদি একটু খেয়াল করো, মূলে সঞ্চিত, মূল কোথায় থাকে? উদ্ভিদের নিচে থাকে। তার মানে উদ্ভিদের মূল থেকে কি করবে, পাতায় যদি পানির দরকার হয় তাহলে সেটা কে নিয়ে যাবে? ফ্লোয়েম ফাইবার নিয়ে যাবে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাবে। এবং পাতায় খাবার কোথায় প্রস্তুত হয়? উদ্ভিদের যে সবুজ অংশ আছে সেখানে প্রস্তুত হয়। তার মানে পাতায় প্রস্তুতকৃত যে খাবার রয়েছে সেটা মূলের তো দরকার, মূলেরও তো বৃদ্ধি আছে, ঠিক আছে? উদ্ভিদের নিম্নের যে অংশগুলো সেগুলোর তো বৃদ্ধি দরকার, খাবার দরকার। সুতরাং ওই পাতায় প্রস্তুতকৃত খাবার সেটা এই ফাইবারের মাধ্যমে, ফ্লোয়েম ফাইবারের মাধ্যমে নিচে নিয়ে যায়। তার মানে একই সাথে উপরে নিচে যে পরিবহন, এই পরিবহনটা করে থাকে কে? ফ্লোয়েম ফাইবার। আচ্ছা, তো আমরা এই ছবিটা দেখব এবং তাহলে আমাদের পড়তে সুবিধা হবে, আমরা ইলাস্ট্রেশন দেখে পড়ব। ওকে, এরপরে আসো যে প্রাণী টিস্যু, এই পর্যন্তই ছিল আমাদের উদ্ভিদ টিস্যু। এখন আমরা প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করি। যদি এটা বিস্তারিত, অনেক বেশি এটার বিস্তার। তো খেয়াল করো, প্রাণী দেহে যে সমস্ত টিস্যু থাকে সেগুলোকেই আমরা কি বলবো? প্রাণী টিস্যু বলবো, ঠিক আছে? তো টিস্যুটা আসলে কি? ওই যে আমরা আগেই পড়ে আসলাম, টিস্যু সংজ্ঞা পড়লাম যে একই ধরনের কোষ বা ভিন্ন হতে পারে একগুচ্ছ বা একত্রিত হবে এবং একত্রিত হয়ে কি কাজ করবে? একই কাজ করবে, এবং তাদের উৎপত্তি কেমন হবে? অভিন্ন। উৎপত্তি একই। অর্থাৎ এই কথাগুলো আমরা মনে রাখলে আমাদের টিস্যু সংজ্ঞা হয়ে যাচ্ছে। এরপরে দেখো যে হিস্টোলজি, অর্থাৎ টিস্যু নিয়ে যে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে হিস্টোলজি বা টিস্যু বিদ্যা। আমরা পড়েছি প্রথম অধ্যায়ে, ঠিক আছে? টিস্যু বিদ্যা অর্থাৎ যেখানে টিস্যু কি নিয়ে আলোচনা করা হবে? টিস্যু, এর উৎপত্তি, গঠন, কাজ, অবস্থান, ঠিক আছে? এগুলো নিয়ে যে শাখায় আলোচনা করা হবে সেটাকে আমরা বলছি হিস্টোলজি বা টিস্যু বিদ্যা। এরপর আসো যে প্রাণী টিস্যুর প্রকারভেদ, অর্থাৎ প্রাণী দেহে যে টিস্যুগুলো রয়েছে সেগুলোর প্রকারভেদ আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, কোষের সংখ্যা, বৈশিষ্ট্য, নিঃসৃত পদার্থের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাহলে কয়টা ক্যাটাগরি আমরা পেলাম? 3টা ক্যাটাগরি পেলাম। এক নম্বর হচ্ছে কোষের সংখ্যা, অর্থাৎ সেখানে কোষের সংখ্যাটা কেমন, বেশি নাকি কম, ঠিক আছে? এরপরে আসো যে বৈশিষ্ট্য, কোষগুলোর বৈশিষ্ট্য কেমন। এবং থার্ড ওয়ান হচ্ছে যে নিঃসৃত পদার্থের বৈশিষ্ট্য, অর্থাৎ এই কোষগুলো কোন ধরনের পদার্থ নিঃসরণ করে, ঠিক আছে? তো এর ওপর ভিত্তি করে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারছি? 4 ভাগে ভাগ করতে পারছি প্রাণী টিস্যুকে। 1 নম্বর হচ্ছে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু, আর 2 নম্বর হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু, 3 নম্বর পেশি টিস্যু যেটাকে আমরা বলছি মাসল টিস্যু বা পেশি গঠন করে যে টিস্যু, এবং স্নায়ু টিস্যু 4 নম্বর, অর্থাৎ নার্ভ টিস্যু, আমাদের সরাসরি নার্ভাস সিস্টেমের সাথে যে টিস্যু জড়িত। আচ্ছা, আবরণী টিস্যু নিয়ে আমরা শুরুতে আলোচনা করব। আবরণী টিস্যু অর্থাৎ এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে? তো এপিথেলিয়াল টিস্যুটা কি করবে? আবরণ তৈরি করবে, আবরণ, ঠিক আছে? তাহলে যে সমস্ত টিস্যু কি করবে? আবরণ দিবে, সেটা হতে পারে ভিতরে বা বাইরে, আবরণ গঠন করে, শরীরকে রক্ষা করে, বিভিন্ন অঙ্গকে রক্ষা করে বাইরের পরিবেশ থেকে, সেগুলোকে আমরা কি বলছি? আবরণী টিস্যু, ঠিক আছে? তো এই টিস্যুর কাজ আসলে যদি আমরা দেখি 5টা কাজ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আবরণী টিস্যু আসলে মূল কয়টা কাজ করে থাকে? তো আমরা 5 ভাগে ভাগ করতে পারি। দেখো যে 5টা কাজ, একটা হচ্ছে লাইনিং বা আবরণ। তো যেহেতু আবরণী টিস্যু, তার মানে বুঝতে পারছি যে এটা কি করবে? আবরণ দিবে, তাই? আবরণ। তারপরে আসো যে প্রোটেকশন, রক্ষা করবে, অর্থাৎ বিভিন্ন পরিবেশ বা কেমিক্যালস সব কিছু থেকে এটা কি করবে? রক্ষা করবে। সিক্রেশন, অর্থাৎ এটা কি ধরনের পদার্থ নিঃসরণ করে? ওই যে আমরা বললাম যে নিঃসৃত পদার্থ, তাহলে নিঃসরণ, কি ধরনের পদার্থ নিঃসরণ করবে, আদৌ করে কিনা, এর উপর ভিত্তি করে বা এটা একটা কাজ হবে এটার, আবরণী টিস্যু। এরপর আসে অ্যাবজর্পশন বা শোষণ, অর্থাৎ এই টিস্যুটা
শোষণ করে, কি পদার্থ শোষণ করে, কিভাবে করে, এটাও এটার একটা কাজ। এরপর আছে ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট, অর্থাৎ পরিবহন। ঠিক আছে, পরিবহন করবে একটা কোষ থেকে। ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট অর্থাৎ একটা কোষ থেকে আরেকটা কোষে কিভাবে এটা পরিবহন করে বা কি প্রসেসে পরিবহন করে, এই কাজগুলোও এর মধ্যে আসবে। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখলাম যে আবরণী টিস্যুর 5টা কাজ থাকে। আমরা মনে রাখবো লাইনিং, প্রোটেকশন, সিক্রেশন, অ্যাবজর্পশন অ্যান্ড ট্রান্সপোর্ট, ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট বা ট্রান্সপোর্ট। ঠিক আছে, তাহলে এই 5টা কাজ হচ্ছে আবরণী টিস্যুর কাজ। এরপর আসো যে কোষের আকৃতি, অবস্থান এবং কাজের উপর ভিত্তি করে এই আবরণী টিস্যুকে বা প্রাণী টিস্যুকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, তো ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করতে পারি আবরণী টিস্যু। খেয়াল করো, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। কিসের উপর ভিত্তি করে? আকারের উপর ভিত্তি করে, তাই না? অর্থাৎ কোষটার আকার কেমন, কোষটা কেমন, এটার উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করবো, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। স্কোয়ামাসের ক্ষেত্রে খেয়াল করো, স্কোয়ামাস অর্থাৎ মাছের আইসের মতো, মাছের আইসের মতো। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি মাছের আইসের মতো চ্যাপ্টা, আইসের মতো চ্যাপ্টা, তাহলে এটা হচ্ছে স্কোয়ামাস, স্কোয়ামাস আবরণী টিস্যু। তো খেয়াল করে এই যে দেখো, ভিত্তি পর্দা, কোষ, নিউক্লিয়াস সবই আছে, কিন্তু কোষটা কেমন? চ্যাপ্টা, মাছের আইসের মতো চ্যাপ্টা। তো এটাই হচ্ছে আইসাকার আবরণী টিস্যু। ঠিক আছে, এটাকে আমরা বুঝি স্কোয়ামাস বা আইসাকার আবরণী টিস্যু। কোথায় পাবো এক্সাম্পল? আমরা কোথায় দেখতে পারবো? বৃক্কের বোম্যান্স ক্যাপসুল এর প্রাচীর, বৃক্কের বোম্যান্স ক্যাপসুলের প্রাচীর। এই বৃক্কের বোম্যান্স ক্যাপসুল কি করে? ছাঁকনি হিসেবে কাজ করে। এই বোম্যান্স ক্যাপসুলটা কি করে? ছাঁকনি হিসেবে কাজ করে বা পিউরিফাই করে, ছেঁকে বের করে, ছাঁকনির কাজ করে। তো এই জায়গাতে আমরা পাবো স্কোয়ামাস আবরণী টিস্যু। এরপরে আসো যে কিউবয়েডাল, বৃক্কের সংগ্রাহক নালিকা আবরণ ও শোষণ কাজ করে। অর্থাৎ বৃক্কের যে সংগ্রাহক নালিকা আছে সেখানে আবরণ ও শোষণের কাজ করবে হচ্ছে এই কিউবয়েডাল আবরণী টিস্যু। অর্থাৎ কোথায় পাওয়া যায় আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর কলামনার কোনটা? যেটা কলামের মতো বা লম্বায় অনেক বড়, কলাম একটার পর একটা সজ্জিত, এটাকে আমরা বলছি কলামনার আবরণী টিস্যু। ঠিক আছে, প্রত্যেকটা টিস্যুর ক্ষেত্রে খেয়াল করো নিউক্লিয়াস আছে, টিস্যুটা সজীব এবং বিভিন্ন আকৃতি বিশিষ্ট। স্কোয়ামাসের ক্ষেত্রে আইসাকার, কিউবয়েডালের ক্ষেত্রে কিউবাকার এবং হচ্ছে কিউবাকৃতির, এবং কলামনারের ক্ষেত্রে কলামের মতো বা লম্বায় অনেক বড়। আচ্ছা, এটা কোথায় পাবো আমরা? কলামনার আবরণী টিস্যু কোথায় দেখতে পারবো? অন্ত্রের অন্তঃপ্রাচীর। অন্ত্রের, আমাদের যে ইন্টেস্টাইন আছে, আমাদের যে অন্ত্র আছে, অন্ত্রের যে অন্তঃপ্রাচীর অর্থাৎ ভিতরের প্রাচীর, এটা যদি অন্ত্র হয়, ইন্টেস্টাইন হয়, তাহলে ইন্টেস্টাইনের এই ভিতরের প্রাচীরে, এই ভিতরের প্রাচীরে আমরা এই কলামনারগুলোকে দেখতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে, তো এই জায়গাতে আমরা এই আবরণী টিস্যু দেখতে পারবো। কি কাজ করে? ক্ষরণ করে, রক্ষণ করে এবং শোষণ করে। অর্থাৎ রক্ষা তো করবে, এই আমাদের ইন্টেস্টাইন দিয়ে কত বর্জ্য পদার্থ যায়, কত টক্সিক কেমিক্যাল যায়। ঠিক আছে, তো এটা কি করবে? রক্ষণ করবে, ক্ষরণ করবে, বিভিন্ন পদার্থ ক্ষরণ করে, মিউকাস হতে পারে বা বিভিন্ন এনজাইমস হতে পারে, ক্ষরণ করবে এবং শোষণও করবে, অ্যাবজর্পশনেরও কাজ করে। অর্থাৎ যাওয়ার সময়, খাদ্যদ্রব্য যাওয়ার সময় সেখান থেকে নিউট্রিশনগুলো বা পানি এগুলো কি করবে? অ্যাবজর্ব করে নেবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কলামনার আবরণী টিস্যু। তো এই যে 3 ধরনের, এটা খুবই সহজ শ্রেণী বিভাগ, অর্থাৎ আকৃতি এবং অবস্থান কাজের ভিত্তিতে এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারছি। এরপর আসো যে প্রাণীদেহ ভিত্তি পর্দার উপর কিভাবে সজ্জিত, এর উপর ভিত্তি করে আমরা আবরণী টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করতে পারছি। ঠিক আছে, তো সেগুলো কি? সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু এবং সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। তো সাধারণ আবরণী টিস্যুর ক্ষেত্রে আমরা খেয়াল করব বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, সংগ্রাহী নালিকা এবং অন্ত্রের অন্তঃপ্রাচীর। অন্তঃপ্রাচীর কার? অন্ত্রের, অন্ত্রের। ঠিক আছে, ওকে, এখন খেয়াল করো বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, সংগ্রাহী নালিকা এবং অন্ত্রের অন্তঃপ্রাচীর, এই জায়গাগুলো নিয়ে আমরা সাধারণ যে আবরণী টিস্যু সেটাকে দেখতে পারবো। অর্থাৎ আমরা যে 3 ধরনের পড়লাম না, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, এই 3 ধরনেই, এই 3টা ধরন হচ্ছে মূলত সাধারণ আবরণী টিস্যু। ঠিক আছে, এই 3টাই হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। এরপরে আসো যে স্ট্র্যাটিফাইড কোনটা? স্ট্র্যাটিফাইড হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর ত্বক, এই যে ত্বক,
তোমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখবা, যেই প্রোডাক্টগুলো ফেস ওয়াশ বলো বা হচ্ছে বিভিন্ন ক্রিম বলো, তো সবগুলোর ক্ষেত্রে এইরকম একটা ফিগার কিন্তু তারা শো করে। তো তোমরা যদি ওইটা দেখে মনে রাখতে পারো এটা হিউম্যান স্কিন বা ত্বক, তার মানে তোমাদের তো আর আলাদাভাবে মনে রাখা লাগছে না যে আসলে এটা স্ট্র্যাটিফাইড আমরা বুঝতে পারছি, কারণ বিভিন্ন স্তরে, এই যে এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, যে বিভিন্ন স্তর, অনেকগুলো স্তর আছে, ঠিক আছে। তো এই যে অনেকগুলো স্তর, এই জন্য এটাকে আমরা বলছি স্ট্র্যাটিফাইড, স্তরীভূত। কোথায় দেখতে পাই? মেরুদণ্ডী প্রাণীর ত্বক, অর্থাৎ হিউম্যান ত্বক, আমাদের স্কিনই হচ্ছে এই স্ট্র্যাটিফাইড টিস্যু, আবরণী টিস্যু। এরপর আসলে সিউডো স্ট্র্যাটিফাইড যদি বলি, কোথায় দেখতে পারবো? ট্রাকিয়া। এবং সিউডো কেন বলা হচ্ছে খেয়াল করো, এরা কিন্তু মূলত একটা স্তরেই সজ্জিত, এদের স্তর একটা, সিঙ্গেল স্তর। কিন্তু কিছু কিছু কোষ আছে যেগুলো খাটো, যেমন এই কোষটা কি খাটো, অর্থাৎ সে নিচ পর্যন্ত পৌঁছায় নাই, কারণ তার দৈর্ঘ্য কম, সে খাটো। তো সুতরাং এটা দেখে মনে হচ্ছে, বা এইটা বা এই কোষগুলো, এগুলো দেখে মনে হচ্ছে যেন আরেকটা স্তর, কিন্তু আসলে একটাই স্তর। এই জন্য এটাকে আমরা বলছি সিউডো বা ছদ্ম। ঠিক আছে, ছদ্ম স্ট্র্যাটিফাইড টিস্যু বা ছদ্ম মনে হচ্ছে স্তরীভূত টিস্যু, কিন্তু আসলে একটা স্তরের উপরেই এরা সজ্জিত থাকে। কোথায় দেখতে পাবো? ট্রাকিয়া বা শ্বাসনালী। আচ্ছা, এরপরে আসো যে আবরণী টিস্যু বিভিন্ন কাজে বিভিন্নভাবে রূপান্তরিত হয়, সেগুলো আমরা একটু দেখব। সিলিয়াযুক্ত, এখানে কি থাকবে? চুলের মতো, সূক্ষ্ম চুলের মতো সিলিয়া থাকবে, এগুলো কি সিলিয়া। ওকে, এরপরে ফ্লাজেলাযুক্ত, সিলিয়ার মতোই বাট এটা একটু বড়, এটা লম্বা, তো এগুলো হচ্ছে ফ্লাজেলা। ক্ষণপদযুক্ত কেমন? ওই যে তোমরা অ্যামিবা দেখেছো, তাই না? অ্যামিবা, এই যেগুলো ক্ষণপদযুক্ত, জননাঙ্গের হতে পারে। এরপরে গ্রন্থি আবরণী টিস্যু, যে আবরণী টিস্যুগুলা কি করে? বিভিন্ন গ্রন্থির সমন্বয়ে গঠিত, এবং এগুলা থেকে এনজাইমস বা হরমোন ক্ষরিত হয়ে থাকে। ওকে, এরপরে আসো যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। যোজক টিস্যুর ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে এটা আসলে কাকে বলে, যে টিস্যুগুলো একটি অংশের সাথে শরীরের আরেকটা অংশের কানেকশন বা সংযোগ তৈরি করে, সেগুলোকে আমরা বলবো কানেকটিভ টিস্যু। কি কি আছে? এদের মাতৃকার সংখ্যা বেশি এবং কোষের সংখ্যা কম হয়। এই বৈশিষ্ট্যটা ইম্পর্ট্যান্ট, যে এই এই হচ্ছে কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে আসলে বৈশিষ্ট্যটা কি, স্পেশালিটি হচ্ছে কোষের সংখ্যা কম হবে এবং মাতৃকার সংখ্যা কি হবে? বেশি হবে। আচ্ছা, তো কয় ধরনের দেখো যোজক টিস্যু? ফাইব্রাস হতে পারে, স্কেলিটাল হতে পারে, এবং লিকুইড কানেকটিভ টিস্যু। ঠিক আছে, তো ফাইব্রাস কোনটা? তন্তুময়, স্কেলিটাল বোনস এবং কার্টিলেজ, এবং লিকুইড আছে কানেকটিভ টিস্যু। লিকুইডের মধ্যে কি কি পড়বে? ব্লাড আর লিম্ফ, রক্ত ও লসিকা, ব্লাড অ্যান্ড লিম্ফ, LYMPH, লিম্ফ। ঠিক আছে, বা টিস্যু রস। ওকে, এরপরে আসো যে রক্ত, ব্লাডটা কি যদি আসে, হোয়াট ইজ ব্লাড? রক্ত কি? রক্ত হচ্ছে ক্ষারীয়, মনে রাখবা, এটার pH কি 7-এর থেকে বেশি। ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত, লাল বর্ণের তরল, যা রক্তবাহিকার মাধ্যমে কি হতে পারে? ধমনী, শিরা, কৈশিক নালিকা, রক্তবাহিকার মাধ্যমে বাহিত হয়। ঠিক আছে, ওকে। এরপরে আসো রক্তরস। রক্তের মধ্যে দুই ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে রক্তকণিকা এবং আরেকটি হচ্ছে রক্তরস। তো রক্তরস এখানে দেখো প্লাজমা এটাকে বলা হয়, এটা তরল সামান্য হলুদাভ, দেখতে সামান্য হলুদাভ, এবং এর মধ্যে পানি কতটুকু? ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, পানি কতটুকু? 91 to 92%, অর্থাৎ পানির পরিমাণ অনেক অনেক বেশি। এছাড়াও কি থাকে দেখো, 8 থেকে 9% কি থাকবে? জৈব অজৈব পদার্থ, যেমন প্রোটিন, বর্জ্য পদার্থ, এগুলো হতে পারে। ওকে, রক্তকণিকা, ব্লাড কর্পাসলস, তো ব্লাড কর্পাসলসের মধ্যে কি কি থাকে দেখো, 3 ধরনের থাকে, সেগুলো কি? আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস। আরবিসিটা কেমন হয়? এই যে দ্বি অবতল হবে, আমরা যদি দেখি এরকম, অথবা আমরা পাশ থেকে যদি দেখি তাহলে এই ঠিক এরকম, এটা হবে আরবিসি, এখানে কোনো নিউক্লিয়াস থাকবে না। ডাব্লিউবিসি কেমন হবে? আরবিসি, তো ডাব্লিউবিসি খেয়াল করো, হোয়াইট ব্লাড কর্পাসলস যেটা, সেখানে এটা বড় হবে, নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে, এই নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে, এগুলো হচ্ছে ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসলস। প্লেটলেটস কেমন হবে? এরকম নির্দিষ্ট আকার আকৃতিবিহীন, ঠিক আছে, এগুলো হবে প্লেটলেটস বা অণুচক্রিকা।
প্লেটলেটস। ওকে, এরপর আসো লসিকা, লিম্ফ। তো লসিকাটা কি? আসলে টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে বাহিত হয়, অর্থাৎ এটাকে আমরা বলছি টিস্যু রস। কি বলছি? টিস্যু রস, টিস্যু রস, কারণ টিস্যুর মধ্যবর্তী স্থানে এটা বাহিত হয়। ঠিক আছে, টিস্যু রস তো বাহিত হয় লসিকা তন্ত্রের মাধ্যমে, এবং হালকা হলুদ তরল যেটা রোগ প্রতিরোধ কোষ থাকে, অর্থাৎ এখানে কি থাকবে? ওইখানে আবার ডাব্লিউবিসি থাকবে, কারণ আমরা জানি যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটির সাথে সরাসরি জড়িতই হচ্ছে ডাব্লিউবিসি। তার মানে এখানে রোগ প্রতিরোধী কোষ থাকে, তার মানে ডাব্লিউবিসি থাকবে, যা লসিকা কোষ নামে পরিচিত। ওকে, এরপরে আসো যে পেশি টিস্যু, অর্থাৎ মাস্কুলার টিস্যু। মাস্কুলার টিস্যুটা কি? আমাদের যে পেশি গঠনকারী টিস্যু, পেশি গঠনকারী টিস্যু, এটাকে আমরা কি বলছি? মাস্কুলার টিস্যু বা পেশি টিস্যু। তো পেশি টিস্যুর বিভিন্ন বৈশিষ্ট্য আছে, তো বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করো। এরা ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হয়। আমরা জানি আমাদের ভ্রূণের কয়টা স্তর থাকে? 3টি স্তর থাকে, আমরা ট্রিপ্লোপ্লাস্টিক। সেগুলো কি? একটোডার্ম, মেসোডার্ম অ্যান্ড হচ্ছে এন্ডোডার্ম। তো একটোডার্ম সবার বাইরে, মেসোডার্মটা মধ্য বা মিডল লেয়ার, এবং এন্ডোডার্ম হচ্ছে সবার ভিতরের লেয়ার। তো এই যে মাঝামাঝি যে লেয়ার থাকে মেসোডার্ম থেকে, ওই মেসোডার্ম থেকেই আমাদের এই মাসল টিস্যুটা তৈরি হয় বা উৎপত্তি হয়। এর সংকোচন ও প্রসারণ বিশেষ ধরনের টিস্যু, অর্থাৎ সংকোচন প্রসারণশীল, সংকোচন প্রসারণ হতে পারে। এরপর আসে মাতৃকা প্রায় অনুপস্থিত, অর্থাৎ এখানে কি নাই? কোনো ধরনের মাতৃকা নেই, ম্যাট্রিক্স নেই, প্রায় অনুপস্থিত। এরপরে দেখো কোষগুলো সরু, লম্বা এবং তন্তুময়, ফাইব্রাস। কোষগুলা কেমন? ফাইব্রাস, অর্থাৎ ফাইবারের মতো। এজন্য আমরা এটাকে কি বলি? মাসল ফাইবার। অনেক সময় আমরা কি বলে থাকি? মাসল ফাইবার, মাসল ফাইবার। ঠিক আছে, এরপরে আসো যে এরা আড়াআড়ি ডোরা কাটা দাগ থাকলে তাকে আমরা বলছি ডোরা কাটা পেশি বা স্ট্রাইয়াটেড মাসলস। আর যদি ডোরা না থাকে তখন আমরা এটাকে কি বলছি? স্মুথ মাসলস বা ডোরাবিহীন পেশি। এদের কাজ খেয়াল করো, যে কাজ কি করবে? সঞ্চালন করবে, চলন এবং অভ্যন্তরীণ পরিবহন এরা করে থাকে। অর্থাৎ এরা সঞ্চালনের সাথে জড়িত, চলন করবে, মুভমেন্ট, এবং যেমন আমরা চলছি, হাঁটাচলা করছি, এই যে আমি হাত পা নাড়াচ্ছি, এই যে এই চলনগুলো ঘটাচ্ছে কে? কঙ্কালের সাহায্যে, পেশি। ঠিক আছে, তো অভ্যন্তরীণ পরিবহন এরা। এবং প্রকারভেদ যদি আমরা দেখি, খেয়াল করো, অবস্থান, গঠন এবং কাজের উপর ভিত্তি করে 3 ভাগে আমরা এটাকে ভাগ করতে পারি। অর্থাৎ এই যে পেশি বা মাসল টিস্যু, সেটা আমরা 3 ভাগে ভাগ করব, অবস্থান, কাজ এবং গঠনের উপর ভিত্তি করে। খেয়াল করো, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি। এই যে 3 ধরনের পেশি, এগুলা, এই 3 ধরনের পেশি কিন্তু আমাদের আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাটা থেকে আমাদের কোশ্চেন আসে। সিকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে, সবই আসতে পারে। খেয়াল করো যে 3 ধরনের পেশি আছে, ঐচ্ছিক পেশি। এখানে ভলান্টারি, যেটাকে আমরা বলছি ভলান্টারি মাসল, এটা কেমন? স্ট্রাইয়াটেড, অর্থাৎ ডোরা কাটা। এখানে কি থাকবে? ডোরা কাটা দাগ থাকবে। ওকে, এরপরে দেখো অনৈচ্ছিক পেশি, সেটা ইনভলান্টারি বা এটা হচ্ছে মসৃণ এবং ইনভলান্টারি আমরা বলছি, একটা স্মুথ মাসল, এখানে কোনো ডোরা কাটা দাগ নেই। এবং লাস্ট যেটা হৃদপেশি, এটা দেখতে কিন্তু ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজে অনৈচ্ছিক। ঠিক আছে, দেখতে ঐচ্ছিকের মতো, দেখতে ঐচ্ছিক পেশির মতো, ঐচ্ছিক পেশি, কাজে অনৈচ্ছিক পেশি। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আমাদের পেশি। তো এই দেখো, খেয়াল করো, এখানে ডোরা কাটা দাগ আছে, দাগ আছে। ঠিক আছে, এই জন্য আমরা কি বলছি? এটাকে দাগযুক্ত পেশি, বা এটাকে আমরা বলছি স্ট্রাইয়াটেড মাসলস বা ডোরা কাটা পেশি। এরপরে খেয়াল করো, এই যে পেশিটা, যেটাকে আমরা অনৈচ্ছিক পেশি হিসেবে জানি, সে পেশিটা দেখো যে মসৃণ, স্মুথ, এখানে কোনো ধরনের ডোরা দাগ নেই। এরপরে দেখো হৃদপেশি। হৃদপেশির ক্ষেত্রে দেখো এখানে কি থাকবে? এই যে ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ থাকবে। এটা তো দেখতে কিসের মতো? অনৈচ্ছিকের, ঐচ্ছিকের মতো। ঠিক আছে, ঐচ্ছিকের মতো হলে তাহলে এখানে দেখতেই বুঝতে পারছি যে একদম ঐচ্ছিকের মতো ডোরা কাটা দাগ রয়েছে। কিন্তু পার্থক্য আছে 2টা জায়গাতে। একটা হচ্ছে এই যে এই কানেকশন থাকবে বা ব্রাঞ্চড হবে, একটার সাথে আরেকটা কানেক্টেড, এবং এদের কি থাকবে? ইন্টারক্যালাটেড ডিস্ক থাকবে। ইন্টারক্যালাটেড ডিস্ক, এই যে ডিস্ক একটার সাথে আরেকটা
কানেকশন থাকবে, এটাকে আমরা বলছি ইন্টারক্যালাটেড ডিস্ক। তো এই দুইটা জিনিস দেখে আমরা পার্থক্য করতে পারবো যে এটা হৃৎপেশি এবং এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। ওকে, এরপরে দেখো যে আমরা যদি 3 ধরনের পেশিকে একটা ছকের মাধ্যমে দেখাই, পার্থক্য হিসেবে বলতে পারো বা তুলনা বলতে পারো বা হচ্ছে বৈশিষ্ট্য বলতে পারো যে আমরা যদি একটা ছকের মাধ্যমে দেখাই তাহলে এইভাবে আমরা দেখাবো। প্রথমে সংজ্ঞা, গঠন, নিউক্লিয়াস এবং কাজ, উদাহরণ তোমরা দিবা। আর প্লাস যদি তোমাদের পার্থক্য আকারে আসে, যদি 3 নম্বরের একটা কোয়েশ্চেন আসে অর্থাৎ সিকিউ এর মধ্যে, তখন তোমরা কি করবে, একটা ছবি অ্যাড করে দেবে। ছবি অ্যাড করতে কিন্তু বেশি সময় লাগবে না। এই যে আমরা দেখলাম এই ছবিগুলো খুব অল্প করে, খুবই অল্প সময়ে একে তোমরা দেখাবে, তাহলে তোমাদের মার্ক অনেক আসবে এখানে। ঠিক আছে, টিচার স্যাটিসফাইড হবেন। আচ্ছা, ঐচ্ছিক পেশির ক্ষেত্রে দেখো যে এটা ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয়, এটা তোমরা সবাই জানো। আর এটার গঠন যদি আমরা আসি, নলাকার, শাখাহীন, আড়াআড়ি, ডোরাযুক্ত। তো আর তাহলে অনৈচ্ছিক পেশিটা কেমন, সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, অর্থাৎ যে জায়গাগুলোতে আমরা ইচ্ছা করলেই সঞ্চালন করতে পারি না, অর্থাৎ সংকোচন প্রসারণ করতে পারি না, যেমন আমরা আমাদের ইন্টেস্টাইন আছে, তারপর আমাদের হার্ট আছে, এগুলো আমাদের ইচ্ছাধীন নয়। ঠিক আছে, ওকে। এই মেরুদণ্ডে প্রাণীর হৃৎপিণ্ডের বিশেষ অনৈচ্ছিক পেশি, দেখো এগুলো কেমন, মাকু আকৃতির, আড়াআড়ি দাগ থাকে না। ওই যে আমরা ছবিটা একটু দেখে আসি, মাকু আকৃতির। মাকু মানে কি জানো, 2 প্রান্ত সরু, মাঝখানে মোটা, এটাকে বলে মাকু। তো মাকু আকৃতির এবং কোনো আড়াআড়ি দাগ নেই। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা খেয়াল করি, কোষ নলাকৃতির, ঐচ্ছিক পেশির মতো, ওই যে বললাম দেখতে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ কি অনৈচ্ছিক পেশি। ওকে, শাখান্বিত আড়াআড়ি দাগযুক্ত ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। তো আমরা কোন দুইটা একটু বেশি মার্ক করে পড়ব, এই যে শাখান্বিত এবং ইন্টারক্যালাটেড ডিস্ক। ঠিক আছে, এই দুইটা আমরা মার্ক করে পড়ব। ওকে, এরপরে দেখো যে আমরা আসি নিউক্লিয়াস। এখানে একাধিক নিউক্লিয়াস থাকে, এদের ক্ষেত্রে একটা করে নিউক্লিয়াসই থাকে। ওকে, কাজের ক্ষেত্রে যদি আসি, তো অস্থিতন্ত্র সংলগ্ন দ্রুত সংকোচন ও প্রসারণশীল, যেমন আমাদের হাত পায়ের পেশি, এগুলো আমাদের অস্থিতন্ত্রের সাথে কানেক্টেড এবং আমরা খুব দ্রুত নড়াচড়া করতে পারি, হাত ও পায়ের পেশি। এরপরে দেখো যে অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে অভ্যন্তরীণ অঙ্গের সঞ্চালন ও অন্ত্রের সংকোচন প্রসারণ, যেমন আমরা বলি পেরিস্টালসিস। পেরিস্টালসিস কি, পেরিস্টালসিস হচ্ছে আমাদের অন্ত্রের ক্রম সংকোচন, পেরিস্টালসিস অন্ত্রের ক্রম সংকোচন। তো এই ধরনের প্রক্রিয়াগুলো আমাদের ইচ্ছাধীন নয়, এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশির কাজ। কোথায় আমরা দেখতে পারবো, রক্তনালী, পৌষ্টিক নালী প্রাচীর। ওকে, এরপরে দেখো হৃৎপিণ্ড যদি আসি, হৃৎপেশি আজীবন নির্দিষ্ট গতিতে সংকুচিত প্রসারিত হয়ে রক্ত চলাচল করতে পারে বা সচল রাখে, উদাহরণ কি, হৃৎপিণ্ড, উদাহরণ হচ্ছে হৃৎপিণ্ড। ওকে, হৃৎপিণ্ডের পেশি। আচ্ছা, এরপর আসো যে স্নায়ু টিস্যু। প্রাণীর ক্ষেত্রে স্নায়ু টিস্যু আমরা আসি, যে স্নায়ু টিস্যু দেখো আমাদের পুরো যে কাজকর্ম, পুরো আমাদের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের স্নায়ু টিস্যু, এটাকে বলা হয় কি, মস্তিষ্ক। ঠিক আছে, মানে একদম কেন্দ্র আমরা বলতে পারি। তো এই যে কেন্দ্র, আমাদের কেন্দ্র, মানুষের কেন্দ্র, প্রত্যেকটা জীবের কেন্দ্র, সেটা হচ্ছে মস্তিষ্ক বা হচ্ছে স্নায়ু বা হচ্ছে বিভিন্ন কি বলে এটাকে, ব্রেইন বলে, আমরা স্পাইনাল কর্ড বলতে পারি। ঠিক আছে, তো স্নায়ু, তো এই টিস্যু, স্নায়ু টিস্যু যদি আমরা আসি, তাহলে আমাদের স্নায়ুতন্ত্রের যে টিস্যু দিয়ে গঠিত, স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম যে টিস্যু দিয়ে গঠিত, সেটাকে আমরা কি বলছি, স্নায়ু টিস্যু বলছি। ওকে, এখন স্নায়ু টিস্যুর ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, স্নায়ু কোষ দিয়ে গঠিত, এই কোষটার নাম কি, নিউরন, এবং পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। এটা কি করতে পারে, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করতে পারে। যেমন এখন শীত আসছে, তাহলে আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে হ্যাঁ একটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আমরা এই উদ্দীপনা গ্রহণ করতে পারছি, সেন্স করতে পারছি। এরপরে দেখো যে প্রয়োজনীয় প্রতিবেদন সৃষ্টি করা, অর্থাৎ প্রতিবেদনটা কি, ওই যে উদ্দীপনা আমরা নিলাম, এই উদ্দীপনা অনুসারে প্রয়োজনীয় আসলে কি দরকার, এখন ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের, সেটা যে আমরা গ্রহণ করব, এটাকে বলছে প্রতিবেদন সৃষ্টি। এবং নিউরন, এটা হচ্ছে কি কি দিয়ে গঠিত, কোষ দেহ, ডেনড্রাইট, অ্যাক্সন এবং সিনাপস আছে। এটা কি করে, মেমোরি ধারণ করে। ওকে, তো দেখো আমরা যদি একটা নিউরনের গঠন দেখি, তো ঠিক এই গঠনটাই তোমরা দিবে, এটা খুব ইজি একটা গঠন। দেখো কোষ দেহ, এবং আমরা বলছি দুইটা ভাগে ভাগ করব, কোষ দেহ এবং প্রলম্বিত অংশ। কোষ দেহ, প্রলম্বিত অংশ, দুই হচ্ছে প্রলম্বিত।
অংশ। তো কোষ দেহ তো আমরা বুঝতেই পারছি যে এই যে নিউরনের মধ্যে এই যে সুন্দর কোষ দেহ, তার মধ্যে নিউক্লিয়াস আছে, এখানে আছে গোলজি বস্তু বা মাইটোকন্ড্রিয়া, বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে। আর প্রলম্বিত অংশকে আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ডেনড্রন এবং আরেকটি হচ্ছে অ্যাক্সন। এই যে বড় যে প্রলম্বিত অংশ সেটাকে আমরা বলছি অ্যাক্সন, এবং এই যে কোষ থেকে বের হয়েছে, এই যে বের হয়েছে কোষ দেহ থেকে, প্রত্যেকটা অংশকে আমরা কি বলবো? ডেনড্রন। খেয়াল করো, একটা ডেনড্রন আবার ভাগ হয়ে গিয়েছে, এই যে ভাগ হয়ে গিয়েছে বিভিন্ন ভাগে, এটাকে আমরা কি বলবো? ডেনড্রাইট। ডেনড্রন যখন ভাগ হয়ে যায় কয়েকটা ভাগে, তখন সেগুলোকে আমরা বলছি ডেনড্রাইট। ওকে, তো এখান থেকে এই গঠনটা পড়লেই তোমাদের জন্য হবে। প্লাস এখানে সিনাপস কি সেটা আগে জানতে হবে। এই যে একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে কানেকশন, আরেকটা নিউরনের, মনে করো এখানে আরেকটা নিউরন আছে, তো এই যে আরেকটা নিউরনের কানেকশন, আরেকটা নিউরনের কানেকশন, এটাকে আমরা বলবো কি? সিনাপস। এই জায়গাটাকে আমরা বলবো সিনাপস। ওকে, সিনাপস। আচ্ছা, তো এখান থেকে এই ছিল। এখন আমরা চলে আসি অঙ্গতন্ত্র, অর্থাৎ অর্গান অ্যান্ড সিস্টেম। আমাদের অর্গান অ্যান্ড সিস্টেম আসলে কয়টা আমরা আমাদের দেখবো যে আমাদের বইয়ে আছে 7টা, তো আমরা 7টা নিয়ে আলোচনা করব। খেয়াল করো, পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমে কি কি থাকবে? ডাইজেস্টিভ, পরিপাক, গ্রন্থি ও পরিপাক নালী। ঠিক আছে, আর কি থাকবে? শ্বসনতন্ত্র। তো শ্বসনতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম যেটা, সেখানে কি থাকবে খেয়াল করো। তাহলে কি থাকবে আমাদের? রেসপিরেটরি অঙ্গ, বা এখানে আমরা বলতে পারি ফুসফুস থাকবে। আর আমাদের রেসপিরেটরি বা শ্বসন নালীগুলো থাকবে। এর মধ্যে থাকবে ট্রাকিয়া, ট্রাকিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়, এটাকে বলে ব্রঙ্কাই থেকে ব্রঙ্কিও, তারপরে অ্যালভিওলাস, এগুলো এই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে থাকবে। অর্থাৎ আমাদের রেসপিরেশন, আমাদের যে শ্বসন, অর্থাৎ আমরা যে শ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, এইগুলো যে তন্ত্রের মাধ্যমে আলোচনা করা হয় বা যে তন্ত্রের মধ্যে পড়ে, সেটাকেই বলা হচ্ছে শ্বসন তন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। আচ্ছা, স্নায়ুতন্ত্র যদি আসি, তাহলে ওই যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, অর্থাৎ কেন্দ্রীয় অংশ বা স্নায়ু নিয়ে গঠিত হবে। এখানে কি আছে? মস্তিষ্ক আছে, সুষুম্না কাণ্ড আছে, স্পাইনাল কর্ড। ঠিক আছে, এই বিভিন্ন অংশগুলো নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয়, এবং স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমরা কি করি? আমাদের যে উদ্দীপনায় সাড়া দিতে পারি এবং উপযুক্ত প্রতিবেদন আমরা দেখাতে পারি। আচ্ছা, রেচনতন্ত্র এক্সক্রিটরি সিস্টেম। এই রেচনতন্ত্রের মাধ্যমে নাইট্রোজেন বর্জ্য বের হয়ে যায়, এবং এর মধ্যে কি কি পড়বে আমরা জানি? কিডনি বা বৃক্ক, এবং বৃক্কের সাথে যাবতীয় অংশের মধ্যে পড়বে। ওকে, এরপরে দেখো যে জননতন্ত্র, এখানে রিপ্রোডাক্টিভ সিস্টেম, এখানে মেল ফিমেল দুইটা আলাদা হবে, মেল অ্যান্ড ফিমেল সিস্টেম। ঠিক আছে, ওকে। এরপরে আসো যে ত্বকও একটা তন্ত্র, অর্থাৎ ইন্টিগুমেন্টারি সিস্টেম, অর্থাৎ আমাদের যে ত্বক বা ইন্টিগামেন্ট, এইখানে আমরা ইন্টিগামেন্ট নিয়ে আলোচনা করব। এবং ইন্টিগামেন্ট কি করে? আমাদের কি করে? প্রোটেকশন দেয়, মেইনলি প্রোটেকশন। ওকে, তাহলে এই তন্ত্র নিয়ে আমরা এখানে আলোচনা হবে, ত্বক নিয়ে। ওকে, এরপর আসো যে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, এখানে কি নিয়ে আলোচনা হবে? হরমোনস,
অর্থাৎ হরমোনস কোথা থেকে ক্ষরিত হয়? গ্ল্যান্ডস, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। এই বিষয়গুলো নিয়ে আমরা অন্তঃক্ষরা গ্রন্থিতে আলোচনা করব। ঠিক আছে, গ্রন্থিতন্ত্রে। তার মানে আমাদের যে সাতটা সিস্টেম মূল বা প্রধান, এগুলো প্রতিনিয়ত আমাদের শরীরের বিভিন্ন কাজকর্ম পরিচালনা করে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এগুলো একটু মনে রাখবো যে তন্ত্র কয়টা, 7টা, এবং কী কী। এরপর দেখো অণুবীক্ষণ যন্ত্র, লাস্ট যে টপিক আমাদের। অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে তোমরা সবাই জানো যে 3 ধরনের, সরল, যৌগিক এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এখানে যেটা তোমাদের খেয়াল রাখতে হবে যে সরল অণুবীক্ষণ যন্ত্রের শুধু পার্টসগুলো পড়বে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের পার্টস মানে কি কি অংশ নিয়ে আসলে এটা গঠিত, এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে তো কি কি অংশ নিয়ে গঠিত। এবং খেয়াল করো, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে মনিটর থাকে। আমরা এখানে চোখ লাগিয়ে দেখি না। আমরা যেমন সরল বা যৌগিকের ক্ষেত্রে চোখ লাগিয়ে দেখি, আইপিস থাকে, এখানে কিন্তু থাকে না। এখানে কি থাকে? মনিটর। এই মনিটরে আমরা কি করব? দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এরপরে এখানে আরেকটা বিষয় যে আমাদের এখানে আলো ব্যবহার করা হয়। আমাদের দৃষ্টিসীমা কত তোমরা জানো সবাই? 400 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই। তো এই বিষয়টা এখানে একটু খেয়াল রাখবে। আর আরেকটা বিষয়, বিবর্ধন ক্ষমতা। কার কত বিবর্ধন ক্ষমতা? বিবর্ধন ক্ষমতা। তো এই বিষয়গুলো জানলে আমাদের এই অধ্যায়ে মোটামুটি শেষ হয়ে যাবে। অর্থাৎ এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট টপিক বললাম, ওই যে উদ্ভিদ যে টিস্যু আমরা পড়লাম, এটার যে ক্লাসিফিকেশন পড়লাম, আমরা চার্ট পড়লাম। তো এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে আমরা দেখলাম ওই যে প্রাণী টিস্যুর ক্ষেত্রে এই যে 3 ধরনের টিস্যু, তো এইগুলো আমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট টপিক সিকিউরের জন্য। তো আমরা একটু ভালোভাবে দেখবো, এগুলো আবার পড়বো, আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আর ছক বা ছবির সাহায্যে মনে রাখলে আমাদের জন্য খুব বেশি সহজ হয়, আমাদের জন্য ইজি হয়ে যায় পড়াটা। তো তোমাদের সবার জন্য শুভকামনা। আশা করি এই ক্লাসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর দেখা হবে আবার নেক্সট ক্লাসে, আবার হচ্ছে নতুন টপিক নিয়ে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে।